সুজন যারা একটা এনজিও, বদিউল আলম মজুমদার। তো মজুমদার সাহেবের এই সুজনের যে দোকানটা, এনজিও, ওটা কি নিয়ে কাজ করে? তোরা সুশাসন নিয়ে কাজ করে, গুড গভর্নেন্স। এই বছরের শুরুর দিকে, এই শতকের শুরুর দিকে এটা শুরু হয়েছিল, যখন মুজফ্ফর সাহেব বেঁচে ছিল, আইবিএর ডিরেক্টর ডক্টর মুজফ্ফর আহমেদ, উনি যখন বেঁচে ছিলেন তখন থেকে এটা শুরু হয়েছিল, সুশাসন, গুড গভর্নেন্স। এক কথায় বলতে গেলে, শেষে কথাটা আগে বলে দিই, তারেকের যত কনসালটেন্ট আছে, বাজারে কি চলে খবরাখবর তারেকের কানে পৌঁছে দেওয়ার তার যাদের দায়িত্ব, যাদেরকে তারেক দায়িত্ব দিয়েছে, আমি তাদেরকে বলছি, শুনে নাকি ভালো করে, কান খোলা করে, অবিলম্বে তারেক দেশে ফিরলে বাংলাদেশের যতগুলো এনজিও আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেন, সাময়িক করেন, যেভাবে করেন, অন্তত নেক্সট 6 মাস যেন এরা সমস্ত তৎপরতা বন্ধ, নিষিদ্ধ করে দেওয়া হয়। নতুন অধ্যাদেশ জারি করে করেন, কি আইন জারি করে করেন, এগুলা আপনাদের মামলা কি দিয়ে করবেন। কিন্তু প্রথম কাজ হলো সমস্ত এনজিও তৎপরতা নিষিদ্ধ করার বহু রাস্তা আছে। টিআইবি, সুজন, সিজিএস, জিল্লুরের, এরকম যত আছে, সবচেয়ে সহজ হবে সম্ভবত ডেকে জিজ্ঞেস করা, তোমাদের ফান্ড কোত্থেকে পাইছো? এই যে অফিসে বসে চা খাইতেছো, চায়ের পয়সা রেখে দিছে, তোমার কোনো প্রোগ্রাম কি চালু আছে এখন? এনজিও ব্যুরোর কাছ থেকে পাস করে আনছো কোনো প্রজেক্ট? তাহলে টাকা পাইলা কই, ফান্ড পাইলা কই? চা খাইতেছো, অফিসের লোকজন বসাই নিয়ে গপ্প করতেছো, চা খাওয়ার পয়সাটা কে দিছে? এগুলোর হিসাব দাও। প্রথম একদম স্ট্রেট কাট তার হিসাব চাইবেন। স্বভাবত হিসাব দিতে পারবে না, কারণ এদের সবার টাকা আসছে ইন্ডিয়া হয়ে, হুন্ডি করে আসছে প্রথম কথা। আর এগুলো সব টাকার উৎস হলো স্টোরেজ, এন্ডোমেন্ট, এদের কাছ থেকে আসছে টাকাটা, এবং এটা অবৈধ টাকা। বাংলাদেশ সরকারের কাছে অনুমতি না নিয়ে বিদেশি কোনো ফান্ড এনজিওতে আনা যায় না। এনজিও, দাতব্য প্রতিষ্ঠান বলতেছেন আপনি, অথচ আপনি টাকা নিয়ে আসছেন সরকারের হুকুম না নিয়ে। তারেককে সবচেয়ে বেশি কঠোর হতে হবে এই যে এই টাইপের প্রোগ্রাম। কি টাইপের প্রোগ্রাম? যেটা সরাসরি গরিব মানুষকে খাওয়া দাওয়া বিতরণ করতে আসছে, মনে করেন চাল বিতরণ করতে আসছে, স্ট্রেট কার একদম এই টাইপের ফান্ড। ইভেন এডুকেশন বা ওষুধ, মানে ফ্যামিলি প্ল্যানিং বিতরণ, ওটার এবং অ্যালাউ করার কোনো দরকার নেই। যেটা ডাইরেক্ট একদম চাল গম দিতেছে, এই টাইপের বিতরণ ছাড়া আর কোনো ধরনের এনজিও তৎপরতা করাই যাবে না, একেবারে কঠোর হস্তে। এটা গুড গভর্নেন্স, শাসন কি হবে এটা দেখার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা আছে, বাংলাদেশের মানুষ এটা বিপ্লব করছে। এত আন্ডারস্টিমেট করেন কেন? গুড গভর্নেন্স বানাইতেছে, কিসের গুড গভর্নেন্সটা কি? আপনি বুঝেন রাষ্ট্র কেমনে চলে, কেমনে খাড়া করতে হয়, রাষ্ট্রতত্ত্ব জানেন? বাংলাদেশের মানুষ রাষ্ট্র কেমনে রাষ্ট্র ভেঙে রাষ্ট্র বানাবে সেটা শিখবেন, আপনার গুড গভর্নেন্স শিখবে আপনার কাছ থেকে। আমাদের কোনো দরকার নাই এটা, খোদা হাফেজ, বিদায় হন। আর এই বদলুল একে জিজ্ঞেস করেন এরশাদের যে ইয়ে হয়েছিল, সংস্কার হয়েছিল, এই সময় আপনারা কি করছিলেন? আপনার ভূমিকা কি ছিল? আপনার কথা অনুযায়ী বাংলাদেশের সচিবালয়টা, এটা যে দলীয় বা দলবাজিতে পরিণত হয়েছে, এটা আপনার জন্য হয়েছে। আপনি আর আরেক তো ফাইল, ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল, মারা গেছে সম্প্রতি, ঢাকা ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের টিচার ছিল, উনি আর আপনি মিলে কনসালটেন্ট হিসেবে এরশাদের সংস্কারের মধ্যে ঢুকছিলেন, উপজেলা সংস্কারের ভিতরে। ওখানে আপনারা বুদ্ধি দিয়েছিলেন যে সমস্ত ক্ষমতা ডিসির কাছ থেকে নিয়ে এমপিদের হাতে দিয়ে দাও। বাংলাদেশের সমস্ত কমিউনিস্টদের কাছে এটা খুব পপুলার একটা স্লোগান, আমরা আমলাতন্ত্র ঘুচাই দিয়েছি। এটা গাদার বাচ্চা এগুলা। ও ভাবছে সচিবের কাছ থেকে নিয়ে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি দিয়ে দিচ্ছেন, মানে আপনি এখন প্রশাসন ভালো করে আলেছেন, জনগণের আন্ডারে হয়ে গেছে প্রশাসন। আপনারা গাধা বললেও গাধা লজ্জা পাবে কেন? এতে কি হয়েছে দেখেন, আগে তো সচিব, আগে একটা ডিস্ট্রিক্টের ডিসি, ওই ডিস্ট্রিক্টের আইন শৃঙ্খলা ফেল করলো কেন, এটা জবাবদিহি করতে হতো কেন্দ্রে মানে কেন্দ্রের সচিবালয়ের, ইভেন এমপিদের কাছে, সংসদের এক কমিটি থাকতো, প্রত্যেকটা বিভাগের সে কমিটির কাছে জবাবদিহি করতে হতো, পাবলিক অ্যাডমিন মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, সবার কাছে জবাবদিহি করতে হতো ডিসি, যে কেন আজকে একটা লোক মারা গেছে, কেন ওখানে একটা মিছিল হয়েছে, মিছিলকে আপনারা কন্ট্রোল করতে পারেন নাই, পারমিশন দেওয়া নিয়ে আওয়ামী লীগ বিএনপির মিটিং মারামারি লাগছে, আপনারা কি ঘুমাইতেছিলেন? আগে জানেন নাই যেখানে একটা মারামারি লাগতে পারে? আপনি এটা থামানোর ব্যবস্থা করেন নাই কেন? এই জবাবদিহি করতে হতো ডিসি।
আপনারা এই এমপিদের হাতে দিয়ে কি এমপিদের হাতে করা, এখন এমপি মনে করলো আমি তো জায়গির পাইছি, পুরো বাংলাদেশটাই আমার, এই ডিস্ট্রিক্টের জায়গির আমি। সরকারের খাস জমি বিতরণের একটা নীতি ঠিক করে দেওয়া আছে। এমপি বলতেছে এই ডিসি এই খাস জমিটা অমুক অমুকটা দিয়ে দে। ডিসি দেখছে আমি এখন যা করি অসুবিধা তো নাই, প্রোটেকশন তো এমপির হাতে। এমপি যে আমি তো ভাই এমপির হুকুমে করছে, আমার তো দোষ নেই। সে এমপির আড়ালে সে কি নিয়ম লেখা আছে খাস জমি বিতরণ, এগুলো কিছু না মেনে জমি বিতরণ করে দিল। এমপি তার ইচ্ছা মতো লোককে দিয়ে দিল। এমপির এলাকায় কোন দল মিটিং করতে পারবে, কে পারবে না, এটা এমপি ইচ্ছা অনুযায়ী ঠিক করে। তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়ালো কি, দেখি জনগণের ক্ষমতা কি জনগণের কাছে গেল নাকি চোরের কাছে গেল? আপনি অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন, আপনি ম্যানেজমেন্ট বুঝেন? বদিউল আলম মজুমদার পরিষ্কার করে আপনাকে নাম ধরে জিজ্ঞেস করছি, আপনার অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন, ম্যানেজমেন্ট বুঝেন? এটা ব্যাখ্যা দেন। আপনারা হলেন সেই লোক যারা এটা আর্গুমেন্ট করছিলেন, করে পুরা বাংলাদেশটাকে এই দলবাজিতে রূপান্তর করছেন, অ্যাডমিনিস্ট্রেশনকে পুরা ঢুকে ডুবাই দিচ্ছেন। ফলে এমপি গুলার অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছে। এমপির পছন্দের ওই ডিসি, ওই সচিব হচ্ছে তাদের পছন্দ লোক। ডিসিরা তো, সচিবরা তো আরো সুযোগ পাইছে, তাদের আন্ডারে থাকলে, পলিটিশিয়ানদের আন্ডারে থাকলে দায়িত্ব আমার না, সমস্ত চুরি আমি করে দেবো। তারাই গিয়ে বুদ্ধি দেন, এমপিকে বুদ্ধি দেয়। এমপিও গিয়ে খোলা আছে কোথা থেকে পয়সা কামানো যায় জায়গা বলেন। আর সচিবদের কাজ হচ্ছে পয়সা কামানোর জায়গাগুলো দেখায় দেওয়া। আর যে এমপি হইতেছে সে তো জানেই না রাষ্ট্র চলে কেমনে। না, জনগণের সিদ্ধান্ত না, এটা পাবলিকের আন্ডারে চলে আসছে প্রশাসন। কমিউনিস্টদের একটা গাধামে চিন্তা। কমিউনিস্টরা কবে ম্যানেজমেন্ট সম্পর্কে জানে? কোনোদিন পড়ছে? পুরা সোভিয়েত আমলে ম্যানেজমেন্টকে বলা হতো এটা শোষণ, শোষণ নীতি। ম্যানেজমেন্ট মানে শোষণ। আপনি উৎপাদন বাড়ানো, উৎপাদনকে সংগঠিত করা, কম শ্রম লাগায় একটা প্রোডাক্ট বানানো, এটাকে কমিউনিস্টের চোখে নেতিবাচক ভাবে দেখা। এটা হচ্ছে কমিউনিস্টের পজিশন। তারা এখন আসছে আমাদেরকে আমলা তারাই ওই এমপিদের হাতে সমস্ত জায়গিরদের দিয়ে দিলেন। আপনি মেলা বুঝছেন। এরই কাণ্ড কারখানার নাম হলো সুজন, সুশাসন। আপনি আবার আসছেন নয়া ঢং নিয়ে। এখন আমি সাবজেক্টে ঢুকবো। তাহলে আগে তারেককে যে কথা বলে দিলাম খুব পরিষ্কার করে, আর বলার সুযোগ পাবো কিনা আমি তাও জানি না। আপনাকে অবিলম্বে এই এনজিও গুলোর উপরে আপনাকে ইয়ে করতে, সাময়িক বলেন, 6 মাস বলেন, একদম যেন ঘরে বেঁধে বসে থাকে, ওই এনজিওর অফিস খুলতে পারবে না। কিছু না পারেন সিম্পলি অধ্যাদেশ দিয়ে বন্ধ করে দেন। কি হবে না হলে? এই দোকানগুলোর মাধ্যমে তারা অরেঞ্জ রেভলিউশনের প্ল্যান করে, যেটা অরেঞ্জ রেভলিউশন সম্পর্কে আগে 2-2টা ভিডিও করছে, তার সাথে মিলাই নিয়ে টাকা আসবে ওই একই ইন্ডিয়ার মাধ্যমে, রয়ের মাধ্যমে, এন্ডোমেন্টের মাধ্যমে। বাকিটা আন্দাজ করে নেন, আর আগে যা বলেছে সেগুলোর সাথে মিলাই নিয়ে কেন এটা হবে। এখন সেকেন্ডে যাব। এই মূল ফ্রেমটা যদি ভুলে যান, এই মূল ফ্রেমটা বুঝতে যদি তারেক ভুল করে, এক বিন্দু যদি ভুল করে, এটাই তারেকের ক্ষমতাচ্যুতি। ইভেন জীবন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে বলে দিন। এটা এত সিরিয়াস জিনিস। গতকালকে সুজন, গতকাল বা পরশু দিন মাঠে নামছে একটা প্রোগ্রাম নিয়ে, আর এখন জুলাই সনদ প্রীতি শুরু হয়েছে। কথা সত্য, জুলাই সনদ বলতে এখন আর কিছু নাই, মারা গেছে। কবে থেকে, কিভাবে? যেদিন থেকে এখনকার সংসদে যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় বাইরে আছে বিরোধী দল হিসেবে, এই সবাই মিলে আঁতাত করে নিজের ভাগ বুঝে নিয়ে ইউনুসের মাধ্যমে, ইউনুসকে সামনে রেখে ইউনুসের মাধ্যমে ভাগ বটরা করে নিচ্ছে, কে ক্ষমতাসীন হবে, কে বিরোধী দল হবে, কে কয়টা সিট নিবে। এরই একটা সো কল্ড ইলেকশন হয়েছে। ইলেকশন কিছুই হয় না, এটা সিট ভাগাভাগি হচ্ছে ইউনুসকে নেতা মেনে নিয়ে। এটা যেদিন থেকে হচ্ছে সেই দিন জুলাই সনদ ডেড। আগে কি লেখছিলেন আপনারা, কি মূরত ছিল ওখানে, কত কিছু, কোন দলিলে কি লেখা আছে, যত ভালো ভালো কথাই লেখা থাক না কেন, ইট ইজ ডেড। কারণ আপনারা নিজেরাই নিজেদের মাথায় বাড়িয়ে দিচ্ছে। সেটা এনসিপি নাইদ হোক, জামাতে ইসলামের এই শফিক সাহেব হোক, বা খোদ তারেক সাহেব হোক, তারা জুলাই সনদকে কবর দিয়ে এই সকল ইলেকশনটা করছে। এখন ইলেকশন হয়ে যাওয়ার পরে জুলাই সনদ কেন তারেক মানলো না, এইটা নিয়ে আপনি এখন কান্নাকাটি শুরু করছেন। বিরোধী দল এটা নিয়ে এই যে এখনো চলতেছে, যেটা জামাত বিভাগীয় শহরে সমাবেশ করতেছে। কি করবেন সমাবেশ করে? জুলাই সনদ কেন মানলো না এটার জন্য আন্দোলন করবেন? তারেক কেন মানবে আপনাদের কথা? আপনি আর তারেক, এনসিপি, এরা সবাই মিলে জুলাই সনদ জাহান্নামে যাক, আসন বুঝে নেওয়াটা আপনার কাছে ইম্পর্টেন্ট ছিল, সেটা করেন নাই। এটা করার পর আবার জুলাই সনদ নিয়ে এখন আলাপ তোলেন কেন? ফলে তারেক যদি গণভোট না মানে আপনার কি করার আছে? কারণ আপনারা সবাই মিলে তো চুরি করছেন, সবাই মিলে আসন ভাগাভাগি করছেন। এটা কি নির্বাচন হচ্ছে? হাসিনা নির্বাচন হচ্ছে বাজে একটা উদাহরণ তৈরি করছেন আপনারা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যাতে পুনর্বার না জাগে তার ব্যবস্থা করছেন।
16 বছর ধরে হাসিনার ইলেকশন হয় নাই, এই 1.5-2 বছরের ভিতরে নতুন যে কিছু একটা হওয়ার সুযোগ ছিল এটাকে শেষ করে দিচ্ছে। কাকে গিয়ে বলবেন জুলাই সনদ বাস্তবায়ন? কিসের জুলাই সনদ? জুলাই সনদকে ন্যাকড়া বানাই দিয়েছেন, এটা তেনা বানাই দিয়েছেন আপনারা সবাই মিলে। কেন সংস্কার করবে? আপনি যে কারণে বিরোধী দলের নেতা হওয়ার পথ থেকে গেছেন, কেবল ওইটা নিয়ে নেগোসিয়েট করছেন। তারকে একইভাবে নেগোসিয়েট করছে ইউনুসের সাথে। ইউনুস মনে করছে তারেককে বসাই দিলে আমার সুবিধা হবে, এবং আপনারা তো এটা মেনে নিচ্ছেন। তাহলে তারেককে মেনে নেওয়ার পরে এখন আবার জুলাই সনদের নাকি কান্না করেন কেন? নখরা কেউ বুঝবে না আপনাদেরকে, কেউ চিনবে না। এই যে বিভাগীয় শহরে এই যে না করলে এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, আপনি কিছুই করতে পারবেন না। কারো মাথার চুলটাও চিনতে পারবেন না, কারণ আপনাদের সবার তলাটা আটকে আছে ওই জায়গায়। ওই যে আসন নেছেন না, আসন তো নেছেন। বিএনপির যত বড় বড় লোক তাদেরকে আসন ছেড়ে দিচ্ছেন টাকা নিয়ে। আপনার কত খরচ হয়েছে তার একটা হিসাব দিয়েছেন, তার 3 কোটি টাকা দিচ্ছে আপনাকে, এর বিনিময়ে আপনি বিএনপিকে সিট ছেড়ে দিচ্ছেন। এমনি বিএনপির 209টা সিট হয় নাই, 56 ফাইরে দিচ্ছে। এবার বুঝছেন 209 সিটের মানে বুঝছেন? ও সংবিধান আউলাইতে পারে, উল্টাইতে পারে, যেদিকে খুশি নিতে পারে। আমাদের পুরান কনস্টিটিউশন বা এখন কনস্টিটিউশনের মাহাত্ম এইটাই, এটাকে যা খুশি করা যায়, ওটা লেখাই আছে এরকম। এগুলো দিকে তো আপনাদের কোনো হুঁশ হয় নাই। আপনার সাথে উৎসব, আপনি কয়টা সিট পাইতেছেন? এগুলো হলো 7 লাখের শাসন, এগুলো দিয়ে 7 লাখের শাসন মারাইবেন, হ্যাঁ? আর আপনি এনসিপি বা এটা না করলে আমাকে বলতেছে একজন, ভাই তারেকের হাতেই তো সব, কি করব বলেন? মানে বুঝেন কি বলতেছে আমাকে? আমি নাম বলতেছি না, আমাকে বলতেছে তারেকের হাতেই তো সব। আরে তারেকের হাতে সব? 12 ফেব্রুয়ারির আগে তারেকের হাতে সব কেমনে যায়? হ্যাঁ, কিরকম ভাবে নিজের চুরিটা সাবাই দিতেছে দেখেন তারেকের নাম দিয়ে। এরা এখন করবে জুলাই সনদ। তাহলে জুলাই সনদ নিজে রাস্তায় নামতে চান, আপনারা সবচেয়ে ছেঁচড়া লোক। আর একটা মিথ্যা কথা বলতেছে, জুলাই সনদকে আপনারা দাফনাই দিয়েছেন, এটা দাফন কাপন হয়ে গেছে। এই হলো সরকার বিরোধী দল বিষয়, সেটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে সুজন কেন এখন জুলাই সনদ কথা বুঝেন, এটার মধ্যে আছে রহস্যটা। সবাই সবকিছু বুঝেছে, কেন সুজনের বদুল ডাকছে তাকে সে বুঝে নেই। সমাজের অনেক একাডেমিশিয়ান আছে, পলিটিশিয়ান আছে, তারাও ওখানে গেছে, বক্তৃতা দিয়েছে, তারা এত কিছু জানে না। তারা সরল মনে জুলাই সনদ চলে গেল কেন এইভাবে, এই আক্ষেপ থেকে ওখানে গিয়ে বক্তৃতা দিচ্ছে। আমি তাদের বিরুদ্ধে কিছু বলছি না, আমি কেবল তাদেরকে বলবো সুজন মাঠে নামতে চাচ্ছে জুলাই সনদের ক্যাম্পেইন করতে। জুলাই সনদ মানে হলো ইউনুস, তারেক ইউনুসকে নিবে না, এটা কম বেশি পরিষ্কার। গত কয়েকদিন ধরে আরেকটা জিনিস, তারেকের কে কখন তার বিশেষ সহকারী স্বাস্থ্য বিষয়ক হয়েছে আমি খেয়াল করি নাই। তার স্বাস্থ্য বিষয়ক সহকারী একটা স্টেটমেন্ট দিয়েছে হামের টিকা নিয়ে। এই বক্তব্যটার সার কথা হলো ইউনুস ইজ দা অ্যাকিউজড, ইউনুস অভিযুক্ত, তার কারণে হামের সমস্যা হয়েছে। এই বাচ্চাগুলো মারা যাচ্ছে হামের কারণে, হামের সমস্যা যা কিছু হয়েছে এটা ইউনুস দায়ী। দ্যাট ইজ দ্য সেম আমি মনে করি যে ইউনুসকে এরকম ভাবে বলতেছে আপনার সহকারী তারেক, আপনার সহকারী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, এই ফেনাটা ইউনুস সাহেব করছিল, তার সহকারী বিশেষ সহকারী শেষ নেই, সবাই বিশেষ সহকারী। তো তার সাহেব কখন একটা বিশেষ সহকারী করছে জানি না, আমি খেয়াল করি নাই। দেখি যে সে একটা স্টেটমেন্ট দিচ্ছে সামনে, এইটা হচ্ছে সেই সিমটম যে উনি ইউনুসের সাথে সম্পর্ক চুকা ফেলেছেন, ইউনুসকে উনি আর প্রেসিডেন্ট বানাচ্ছেন না, ওখান থেকে ক্ষমা দিচ্ছেন। তাহলে এখনই এই যে সুজনকে দিয়ে এখন জুলাই সনদ প্রীতি দেখাচ্ছে কে? এটা হচ্ছে ইউনুস সাহেবের আবার জায়গার চেষ্টা। মনসুর সাহেব শান দিয়ে বসে আছে, দেখি না টেকা করতে গেছে বাস, আমরা ইউনুস আসি না, আমরা আবার ওদিকে হাসিনা আছে, ইন্ডিয়া আছে, এরাও তো শান দিয়ে বসে আছে। নাম বলবো না, বেশি ডিটেলও বলবো না, খালি একটা নাম বলে রাখে, যারাই তারেক এখন ক্ষমতায় থাকার জন্য মারাত্মক অখুশি, এই গ্রুপগুলা জড়ো হচ্ছে। তারেক ইজ এ পলিটিক্যাল মুভ, তারা কেউ রাজনৈতিক দল করে না, কিন্তু এরকম একটা গোষ্ঠীও তৈরি হচ্ছে, এবং এমন এমন লোক আছে যারা তারেকের খুব গোষ্ঠী। এই সবগুলো ষড়যন্ত্র থেকে যদি আপনাকে কোপাইতে হয়, তার সোজা পথ হচ্ছে, প্রথম পথ হচ্ছে এনজিও গুলাকে কন্ট্রোল করা, বন্ধ করেন। কন্ট্রোলের দরকার নেই, আপনি ফান্ড করতে পাইছেন, ফান্ডের প্রশ্ন জিজ্ঞেস করেন, উত্তর দিতে পারবে না, বন্ধ করে দেবেন। এনজিও ব্যুরো হাসিনা যাওয়ার পরে কাউকে একটা টাকাও ফরেন ফান্ডের অনুমোদন দেয় নাই, তাহলে আপনি ফান্ড, এই জবাবদিহিতার আইনে ধরে জেলে ঢুকাই দেন এবং বাইরে রাখলেও তারা ষড়যন্ত্র করবে। এই ইউনুস মিয়া সিজিএস কে সম্মেলন করতে দিয়েছিল, বঙ্গোপসাগর সম্মেলন। এবার বুঝছে সিজিএস তাহলে কে? এটাও জর্জ সরোজের টাকা। এখন এরপরে যদি তারেক মনে করেন আমি তো জানি না, বুঝি নাই, বা এনজিও তো বুঝি না, তাহলে এর সোজা জবাব হবে আপনি ক্ষমতা থাকার যোগ্য না। এর বেশি আর আমার কিছু বলার নাই। ওকে, তাহলে সার কথা হচ্ছে যে এই জুলাই সংস্কৃতিটার অর্থ হচ্ছে যে ওরা আবার এনজিও, ওরা তো সবসময় কাজই করে, সোরেসরা বা তার এই যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন, এরা সবসময় কাজ করে এনজিওর মাধ্যমে,
অরেঞ্জ রেভলিউশনগুলো করে এনজিওর মাধ্যমে। এনজিও হিসেবে ঢোকাটা তাদের জন্য সহজ। সো এই অরেঞ্জ রেভলিউশন ঢুকবে ওএসএফের টেকা দিয়ে এই সুজনদের মাধ্যমে। আর কত পরিষ্কার করে বলবো আপনাদের, যারা ক্ষমতায় আছে এরাও যদি বুঝতে না পারে আমার কিছু করার নেই। এর মানে এই না যে আপনার শাসন ব্যবস্থা, আপনার সরকার খুব ভালো চলতেছে বা আমি আপনার সরকারের সমর্থক না তারেক সাহেব, সরি, কিন্তু আমি চাই না যে আপনি সোরেসের হাতে মারা পড়ে, আপনি ইউনূসের হাতে মারা পড়ে, এটাও আমি চাই না। এই জন্যই আপনাকে এই ভিতরের কথাগুলো বলে দিলাম ওয়ার্নিং এর মতন করে। এই যে দেখেন শব্দ যেটা হচ্ছে, এই লোকটা সবচেয়ে বিপজ্জনক, দেখে মনে হচ্ছে খুব এর সাথে এবার ইয়েকে মিলান, টিআইবি কে মিলান, সিজিএস মিলান, এবার দেখেন টাকা ছড়াবে যারা যারা, এটা মিলান, সোর্সগুলো চিনে রাখেন। এগুলা ওই সালাউদ্দিন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবেন না। সালাউদ্দিন সারাদিন কাজ করে, সে এস আলমের স্বার্থ কি করে রক্ষা করবে, তার নিজের টাকাটা কি করে বাইরে নিয়ে যায়, কোন দিন সরকারটা পড়ে যায় তখন তার কি হবে? সে কি আবার 9 বছরের জন্য শ্রীলঙ্কায় গিয়ে বসে থাকবে? তাকে তার ব্যবস্থা করতে হবে না? সালাউদ্দিন সারাদিন এগুলোর ধান্দা করে। একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চালানো এত সহজ? মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে বড় মন্ত্রণালয় হলো স্বরাষ্ট্র, এবং সবচেয়ে কঠিনতম তার কাজ, এবং এত ভাস্ট। ওই ইমিগ্রেশন থেকে শুরু করে, পাসপোর্ট ইমিগ্রেশন থেকে শুরু করে, দেখেন ও কি করে না, বিডিআর সব স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে। তো সারাদিনের সবগুলো যদি একবার গেলে খবর নিতে চাইবে, আজ কি খবর আপনাদের, এর দিলে তো সারাদিনটা কেটে যাবে সরকার। এর ভিতরে এতগুলো ডিপার্টমেন্ট, আর সেখানে সে দেখেন সারাদিন সংসদ দ্বারা বক্তৃতা দিতে যাচ্ছে ইসলামী ব্যাংক ঠেকানোর প্রসঙ্গে, তারে খুব হাততালি দিতেছে সংসদে বসে। এই যে হাততালি দিচ্ছে না, হাততালি একসময় আপনার নিজের মুখের তালি হবে, নিজের গালের তালি হবে একটা। আপনি এখানে বুঝেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা কি জিনিস, কি কাজ করতে হয় এটা দিয়ে। সো আমার বলার দরকার ছিল একবারে অন্তত ভালো করে, এইটাই আজকে বলে দিলাম। এখন বুঝবে কিনা, তারে গুরুত্বটা টের পাবে কিনা আমি জানি না। যা হওয়ার তার নিজের হবে, নিজের দায়িত্ব নিয়ে করতে হবে। কিন্তু এইটা এদিকে যাচ্ছে, সবাই সবকিছু বুঝেছে। কেন সুজনের বদুল ডাকছে তাকে সে বুঝে না। সমাজের অনেক একাডেমিশিয়ান আছে, পলিটিশিয়ান আছে, তারা ওখানে গেছে, বক্তৃতা দিয়েছে, তারা এত কিছু জানে না। তারা সরল মনে জুলাই সনদ চলে গেল কেন এইভাবে, এই আক্ষেপ থেকে ওখানে গিয়ে বক্তৃতা দিচ্ছে। আমি তাদের বিরুদ্ধে কিছু বলছি না, আমি কেবল তাদেরকে বলবো সুজনদের সম্পর্কে যে অভিযোগটা আমি করলাম, সম্ভাবনাটার কথা বললাম, এগুলো নিয়ে একটু চিন্তা করতে। আর এরপরে কোথাও যখন যাবেন, সেটা যদি এনজিও হয়, দয়া করে যাবেন না, অন্তত নেক্সট 6 মাস 1 বছর তো বটে। এগুলো খুবই বিপজ্জনক অবস্থায় আছে এখন। এগুলো কেউই এখন বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করছে না। বিশেষ করে মনে রাখেন, আমরা এখন একটা জাংচারে আছি, জংশনে। কোন জংশন? যেটা আমি গত 2 দিন ধরে আমার সমস্ত লেখায় বলছি। জংশনটা হলো আমরা চীনের সাথে গাঁটছড়া বাঁধতেছি, ফলে আমেরিকা তার সর্বশক্তি দিয়ে, সব ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়া এইটার বিরুদ্ধে খাড়া হয়েছে, খাড়া হবে। আগামী 1 মাস তো আরো বেশি কঠোর হবে। ইন্ডিয়ার যত কিছু করা, এই যে মেয়েটাকে দিয়ে চিৎকার করানো, এখানে সেখানে মিছিল করা, তোরা 2টা মারলে আমরা 1টা মারবো, হুমকি দিতেছে, আমরা আলাদা হিন্দু প্রদেশ বানাবো, হুমকি শেষ নাই। এই হুমকিগুলো দেওয়ার অর্থ হচ্ছে যে এটা হলো ইন্ডিয়ান ইন্টারেস্টটা ওটার ভিতরে, সেও অখুশি কেন আমরা চীনের সাথে সম্পর্ক করতে যাচ্ছি। সো চীনের সাথে সম্পর্ক করতে যাওয়ার তাৎপর্যটা এত গ্লোবাল, তারই রিয়াকশনে, ফলে সেই সব মিলিয়ে তারেকে ফেরত আসে, এবং নেক্সট 1টা মাস বাংলাদেশের জন্য খুবই কঠোর একটা পরিস্থিতি যাবে। কঠোরভাবে যদি এগুলাকে দমন না করতে, তারেকের ক্ষমতা থেকে কঠিন হয়ে যাবে। টাকা চীনের কাছ থেকে কতটা আনতে পারবে, আদৌ পারবে কিনা, একেবারেই না পারবে, অথবা একদম ছপ্পর ফের চীন টাকা ঢেলে দেখ আর না দেখ। এই যে কথাটা বললাম, কন্ট্রোল, রাষ্ট্রের ক্ষমতাটা নিজের হাতে রাখা, এটা যদি না করতে পারে তার টিকবে না ক্ষমতায়। আগামী মাসটা, এই মাস তো বটে, আগামী মাসটা তার জন্য আরো কঠোর। একটু খেয়াল করেন, এই খলিলকে নিয়ে গেছেন আপনি তারেক আপনার বগলে বাইন্দা নিয়ে, আরে বুঝেন, ও তো প্রতি মুহূর্তে এখানকার ইনফরমেশন গুলো নিয়ে আমেরিকাকে দিবে যে ওৎপেতে বসে আছে চীনের সাথে আমাদের সম্পর্ক যেন বন্ডল হয়ে যায়। আপনি তাকে নিয়ে গেছেন বান্ধে। দেখেন তারা লজ্জার মাথা খেয়ে যেদিন সফর করবে 21 তারিখের আগের দিন, দেখেন তারা 4 দেশের নেতা আর রাষ্ট্রদূত খলিলের সাথে দেখা করছে। এখন তারেক যদি মনে করে না আমি তো না খলিলের সাথে করছি, এই যে দুয়ার যদি খুলে রাখেন, উদার হন, এটা উদারের জিনিস না। রাষ্ট্র মানেই মারো নাইলে মরো, রাষ্ট্র কোনো মায়া দয়া করে না। আপনি হয় আপনার এনিমিকে মারবেন, নাহলে এনিমি আপনাকে মারিয়ে দেবে। রাষ্ট্র নির্মম জিনিস, এত নির্মম এটা। ক্ষমতা এরকম, ক্ষমতা কোনো যুক্তি মানবে না, কোনো লজিক মানবে না, ন্যায় অন্যায় মানে না। ক্ষমতা পাবেন, এরপরে ন্যায় প্রতিষ্ঠা করবেন, এরপরে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, কিন্তু ক্ষমতা দখলের সময় করতে যাবেন না। ক্ষমতা দখলের সময় ফোর্স মানে মাসেল আপনার এনিমিকে মায়া দয়া করবেন তো নিজে মরবেন। এই কথাগুলো যেন আপনাদের মনে থাকে। থ্যাংক ইউ।